আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ওহ ওয়াও, কখনো তো গান শোনালেন না আমাদের। নাইল মুচকি হাসলো, বলল, তুমি আগে তোমারটা বলো। ক্যারেট বলল, এমনি তো আমি ফাংশন ডিজাইনার হতে চাই, বাট আমার সবচেয়ে বড় স্বপ্ন, এটা বলতে ভুল হবে, আমার দাদির খুব ইচ্ছে বেঁচে থাকতে আর একেবারে নিজের জন্মভূমি পেরুতে যাবে, এবং এটাই করব, তাকে পেরু নিয়ে যাব। মাহিন বলল, আশা করি তোমার ইচ্ছে পূরণ হোক। আশেপাশে প্রায় অনেকেই বসে বসে নিজেদের মধ্যে গল্প করছে বা কথা বলছিল, তাই আশেপাশে খুব বেশি হইচই হচ্ছিল না। কিন্তু এখন সেই বড় গেটের ওপাশ থেকে মনে হলো এক হইচইপূর্ণ দল এদিকে ধেয়ে আসছে। মাহিন উৎকণ্ঠিত গলায় বলল, ওরা বোধহয় আসছে। ক্যারেট উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, হ্যাঁ চলো উঠি। ওরা সকলে উঠে দাঁড়ালো। সকলের কানেই হইচইয়ের শব্দ এসেছে, কাজেই এখানেও সকলের মাঝে হইচই পড়ে গেল। সকলে ব্যস্ত হয়ে উঠল। অল্প কয়েক মিনিটের মধ্যে মাছ ধরার জিনিসপত্র নিয়ে একদল ছেলে মেয়ে গেট দিয়ে ভিতরে প্রবেশ করল। ওদের সাথে একজন টিচার ও একজন অ্যাসিস্ট্যান্ট গিয়েছিল। ওদের বাসের ড্রাইভারই ওদের টিচারদের অ্যাসিস্ট্যান্ট। বাকি 4 জন টিচার এখানেই ছিলেন বাকিদের খেয়াল রাখার জন্য। শাইলহ, জেনেট, লিও ভেতরে ঢুকেই নিজেদের তাঁবুর দিকে এগিয়ে গেল। এসিসিয়া এতক্ষণ কাছে পিঠে ছিল না, বোধহয় নিজের বান্ধবীদের সাথে বসেছিল। সকলে যখন এক জায়গায় এসেছে তখন আবার এখানে এসে উপস্থিত হলো। র্যাবিট ও লেক্সি প্রথমে নিজেদের ক্যাম্পে নিজেদের বাকি জিনিসপত্রগুলো রেখে আসে। শুধু প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে মাহিনদের ক্যাম্পে এসে যোগ দিল। ওরা বাকিদের সাথেই মাছ ধরতে যাবে। টিচাররাও সকলে জিনিসপত্র ঠিক করে প্রস্তুত হচ্ছেন। মাহিন হাঁটতে হাঁটতে রায়েদের ক্যাম্পের দিকে এগিয়ে গেল। মাহিন কয়েকটা তাঁবু পাশ কাটিয়ে এগিয়ে গেল। রায়েদ একটা টুলে বসে ওর বড়শির সুতা ঠিক করছিল। মাহিন ওর সামনে গিয়ে দাঁড়াতেই মুখ তুলে চাইল। মাহিনী প্রথমে বলল, গুনাইদান। রায়েদ মুচকি হাসল, বলল, সানাদে গুনাইদান। মাহিন প্রসন্ন হেসে জিজ্ঞেস করল, তুমি আমাদের সাথে ফিশিং করতে আসছো না? রায়েদ বলল, আসছি। তুমি মনে হয় ভেবেছিলে আমি আসবো না। মাহিন রাগ করে বলল, তাও অস্বাভাবিক কিছু না। রায়েদ নিচে বড়শিটা ঠিক করে উঠে দাঁড়িয়েছে। ওখানে একটা বাক্স মাটিতে রাখা ছিল, যার মধ্যে শখানেক কেঁচো। মাহিন বলল, তুমি মাছ ধরতে পারো নিশ্চয়ই? রায়েদ বলল, অনেক আগে ফিশিং করতাম, এখন অনেক দিন আর করা হয়নি। মাহিন বলল, ওয়েল, তোমার সব কিছু অনেক দিন ধরে করা হয়নি, বাট এখন শুরু করতে হবে। এটা কোনো লাইফের নিউ বিগিনিং টাইপের, এরা বুঝি? ভ্রু উছিয়ে বলল রায়েদ। চাইলেই হতে পারে। রায়েদ এক হাতে বড়শি নিয়েছে এবং আর এক হাতে সেই কেঁচো ভরা বাক্সটা নিয়েছে। ওরা দুজন তাঁবুগুলো পাশ কাটিয়ে হেঁটে আসছিল। টিচারদের পেছন পেছন একে একে সকলে বনের ভিতর একটা মেঠো পথ ধরে যাওয়া শুরু করেছে। মাহিনের তাঁবুর সামনে ওর বড়শি রাখা ছিল। মাহিন সেগুলো তুলে নেওয়ার সময় সেখানে লিমচু ও নাইলও দাঁড়িয়েছিল। নাইল জিজ্ঞেস করল, তুমি কি রায়দের সাথে যাচ্ছ? মাহিন তাড়াহুড়ো করে নিজের বড়শি, স্ন্যাপ, সুইফেল এবং লোরগুলো তুলে নিতে নিতে বলল। হ্যাঁ। তারপর দ্রুত গতিতে রায়েদের দিকে এগিয়ে গেল। মাহিন একটু পেছনে পড়ে গিয়েছিল, আবারও দ্রুত গতিতে এগিয়ে গিয়ে রায়েদের পাশাপাশি হাঁটতে লাগলো। রায়েদ বলল, ও তো তুমি আমার সাথেই যাচ্ছ? মাহিন বলল, অবশ্যই, আমি শুধু আমার বড়শিটা আনতে ভুলে গিয়েছিলাম। কথাটা শুনে মনটা আপনা আপনি আনন্দিত হয়ে উঠল, যেন মাহিনের সাথে যেতে পারাটা খুবই ভাগ্যের বিষয়। ওরা বনের মধ্যে প্রবেশ করেছে। ওদের থেকে কয়েক গজ সামনে থেকে ছেলেমেয়েরা এগিয়ে চলেছে। মাউমেল নদীতে মাছ ধরতে যাচ্ছে সকলে। রাস্তার দুই পাশে গা ঘেঁষে গাছপালা, আবার সরু পথের দুপাশে গাছের গোড়ায় চাপাচাপি করে বেড়ে উঠেছে ঝাঁকড়া ঝোপঝাড়। কোনো কোনো ছাড়ে বুনো হলুদ ফুল ফুটে রয়েছে।
বনের মাঝে বেশ কিছু ওক এবং হোয়াইট উড সিডার গাছকে চেনা গেল। নাম হোয়াইট উড সিডার হলেও গাছ সেই অন্যান্য গাছের মতোই দেখতে। এছাড়া বেশিরভাগ গাছই অচেনা। পথের মাঝে কখনো কখনো ডালপালা এসে পড়ছে। আশেপাশে গাছের আড়াল থেকে বিভিন্ন পাখি এবং ছোটখাটো প্রাণীদের ডাকার শব্দ আসছে। হঠাৎ কোনো এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে চলে যাচ্ছে দুষ্টু কাঠবিড়ালি। মেঠো পথ ভরা শুকনো পাতা, হাঁটার সাথে সাথে সেগুলো পায়ের তলায় পড়ে মরমর করে উঠছে। রায়েদ বলল, তো তুই মাছ ধরতে পারো? মাহিন ইতস্তত হেসে বলল, না, আমি জীবনে কখনো কাউকে মাছ ধরতেও দেখিনি। রায়েদ চোখ ভরা বিস্ময় নিয়ে ওর দিকে তাকালো। অবাক স্বরে বলল, আর ইউ সিরিয়াস? রিয়েলি তুমি কখনোই মাছ ধরা দেখোইনি? আই মিন মাছ ধরা দেখেছি, বাট সামনাসামনি নয়। ও এটাই আমি জিজ্ঞেস করছিলাম। তো আজকে দেখো সকলেই সেখানে মাছ ধরবে। মাহিন বলল, ইয়া, ফিশিং অনেক দক্ষতা এবং শেখার জিনিস। তুমি কার কাছ থেকে মাছ ধরা শিখেছো? আমার বাবার কাছ থেকে, আমি এবং রাবিত দুইজনই। তো অনেক আগে যখন তুমি মাছ ধরতে যেতে, তখন নিশ্চয়ই তোমার বাবার সাথেই যেতা। হ্যাঁ, বাবা আমাকে এবং রাবিতকে নিয়ে সম্পূর্ণ দিনের জন্য ছুটি নিয়ে বিশেষভাবে মাছ ধরতেই যেতেন। সেই দিনগুলো পিকনিকের মতোই গিয়েছে। এখন আর আগের মতো ওর বাবার সাথে রাবিতকে নিয়ে মাছ ধরতে ওরা যায় না। কেন প্রশ্নটা করতেই খুব ইচ্ছে করলেও মাহিন এমন কোনো প্রশ্ন করল না। বলল, তো আমাকে কোনো ঘটনা বলো। কিসের? এই যে মাছ ধরতে যাওয়ার। কারণ আমি যতদূর জানি, আমি আজ পর্যন্ত যেখানে যেখানে গিয়েছি সেখানেই কাউকে বলা মতো ঘটনা ঘটেছে, অন্তত আমার সাথে ঘটে। রায়েদ ভেবে বলল, আসলে আমার ঘটনা তো আছে, বাট এর বদলে তোমাকেও তোমার কোনো স্মরণীয় কাহিনী আমাকে বলতে হবে। ওরা এখনো সেই একই রকম মেঠো পথ ধরেই হাঁটছে। বেশ কয়েকবার পথটা বাঁক নিয়েছে। ওদের পেছনে আরও অনেকেই সারি বেঁধে আসছে। হঠাৎ আশেপাশে এক ঝাঁক পাখি কিচিরমিচির শব্দ করে উড়ে গেল। মাহিন বলল, ঘটনা তো আছে শত সহস্র, কিন্তু বেশিরভাগই এম্বারেসিং। সেই সবের জন্য মা আমাকে বকাই দিয়েছে। সুতরাং বুঝে নাও কী ধরনের ঘটনা। স্কুলে আসার পর থেকে তুমি যা যা করেছো সেগুলো শুনলেও আন্টি তোমাকে বকাই দেবেন। সুতরাং আমি বুঝে নিয়েছি কী ধরনের ঘটনা। বলেই প্রসন্ন মুখে মাহিনের দিকে চাইল। অবশেষে মাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আগে তোমার ঘটনা তো বলো, তারপর আমারটা আমি বলবো। রায়েদ ইতস্তত করে বলল, আচ্ছা, তো এটা প্রায় 6-7 বছর আগের ঘটনা। তখন সবসময়ের মতোই আমি এবং বাবা এবং রাবিত মাছ ধরতে গিয়েছিলাম। তখন আমরা জর্জিয়ায় গিয়েছিলাম কিছুদিনের জন্য। তো মাছটা আমরা দুই ভাই ধরছিলাম। বাবা রাবিতকে দেখিয়ে দিচ্ছিলেন এবং আমি ছিপ পানিতে ফেলে বসে অপেক্ষা করছিলাম। মাহিন খুবই আগ্রহের সঙ্গে ওর বলা প্রতিটি শব্দ শুনছে। রায়েদ বলে গেল, তো এমন সময় অবশ্যই হঠাৎ করে ছিপে টান পড়েছে। মনে হয়েছিল খুবই বড় কোনো মাছ আটকা পড়েছে। এখন আমি বোধহয় আধা ঘুমিয়ে পড়েছিলাম যে হঠাৎ করে যখন ছিপে টান পড়ল, আমি চমকে উঠেছিলাম এবং একদম পাড়ে বসেছিলাম বলে টান না সামলাতে পেরে বড়শি নিয়ে পানিতে পড়ে গিয়েছি। তারপরও সুতা ছাড়ছিলাম না। পরে বাবা পানিতে নেমে আমাকে উদ্ধার করেছিলেন। মাহিন শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, পরে সেই মাছ আর ধরতে পেরেছিলা? রায়েদ হেসে বলল, না, সেটা হাতের বাইরে চলে গিয়েছিল এবং তার পরপরই আমরা ফিরে আসি ভিজে গিয়েছিলাম যে। তারপর একটু থেমে আবার বলল, হ্যাঁ, এবার তোমার কাহিনী বলো। মাহিন মুচকি হেসে বলতে শুরু করলো, তো আমি একবার পাহাড়ে ঘুরতে গিয়ে হারিয়ে গিয়েছিলাম, শেষ। রায়েদ বলল, মাহিন, আচ্ছা ঠিক আছে, বলছি ঠিকঠাক। তো এটা তখনকার ঘটনা যখন আমি থাইল্যান্ড গিয়েছিলাম, প্রায় 6 বছর আগের কথা। তো হয়েছে কি, আমি বিচে ঘুরতে গিয়েছিলাম এবং আমার স্যান্ডেল ঢেউয়ের সাথে ভেসে গিয়েছিল। এখন আমি ভাবছিলাম যে আমার স্যান্ডেলটা নেওয়াই লাগবে। তো ওখানেই একজন স্পিড বোর্ড নিয়ে রওনা দিচ্ছিল দেখে আমি ফট করে উঠে পড়েছিলাম। প্রথমে সে খেয়াল করেনি, বোর্ড ছেড়ে দেওয়ার পর খেয়াল করেছে। রায়েদ হেসে উঠে বলল, তারপর তুমি ফিরে এসেছিলা কিভাবে? মাহিন হাসতে হাসতে বলল,
আসলে মা বাবা তখনই আমাকে খেয়াল করেছিল, এমনকি ভাই বলে যে আমি নাকি চিৎকার করে বলেছিলাম চিন্তা করো না, আমি স্যান্ডেল নিয়েই আবার চলে আসব। পরে লাইফ গার্ড সিগন্যাল দিয়েছিল এবং যার বোর্ডে উঠেছিলাম সে আবার বোর্ড ঘুরিয়ে ফিরে এসেছিল। রায়েদ হাসি হাসি মুখে বলল। হো, তুই পারো বটে। মেঠো পথ থেকে প্রায় বেরিয়েই এসেছে ওরা। কাছাকাছি নদীর পানি বয়ে যাওয়ার কলকল ধ্বনি শোনা যায়, বেশ তীব্রভাবেই শোনা যাচ্ছে শব্দটা। আরও কিছুক্ষণ হাঁটার পর ওরা নদীর পাড়ে এসে থামল। নদীর পাড় বেশ চওড়া, প্রায় ৩-৪ গজ পর্যন্ত শুধু ঘাসে ঢাকা সমতল ভূমি। ঘাসের রং হলদে টিয়া। সামনে মাউমেল নদীর পানি সবুজের মাঝে মেটে রঙের বা আরও সহজভাবে অনেকটা সিদ্ধ জলপাই রঙা। নদীটা লম্বালম্বিভাবে বয়ে চলেছে। চওড়াই এপাশ থেকে অপর পাশের দূরত্ব হবে ১৫ গজের মতো। নদীর অপর পাড়ের ঘন বন যেন ধেয়ে আসতে চাইছে এদিকে। সকলে ইতিমধ্যেই নিজের বড়শি হাতে নিয়ে নিয়েছে। শাইলোহ, জেনেট, র্যাবিট, ক্যারেট এবং এসিসিয়া নদীর ধারে হাঁটতে হাঁটতে আরেকটু সামনে এগিয়ে এসেছে। ওরা এখানেই নিজের জিনিসপত্র প্রস্তুত করলো। র্যাবিট প্রথমে নিজের স্ন্যাপের সাথে লুড নিয়ে কিট দিল। ক্যারেট দেখে বলল, এই, তোমার গিফট দেওয়া তো ঠিকঠাক হয়নি। রাবিত গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলল, ও তাই তো, তুমি ঠিকঠাক তোমারটা দাও। এটা আমার বাবা শিখিয়েছিলেন, সুতরাং এটা ভুল হতে পারে না। রাবিত গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলল। ক্যারেট মুখ বাঁকা করে বলল। তখনই মাহিন ও রায়েদ হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছল। রাবিত উঠে দাঁড়িয়ে রায়েদের দিকে এগিয়ে গিয়ে বলল, ভাই দেখো তো, আমার গিটটা ঠিকঠাক হয়নি। রায়েদ দেখেই ভ্রু কুঞ্চিত করল, বলল, তুই সুতা পেঁচাই পোচাই কি করেছিস? এটা কোনো গিট হলো? ক্যারেট হেসে উঠল। রাবিত গোমরা মুখে বলল, ধুর, আমি ভুলে গেছি, তাহলে দেখাই দাও না। মাহিন বলল, আমাকেও। রায়েদ দীর্ঘশ্বাস ফেলল। শাইলাহ স্ন্যাপের সাথে সুইফেল লাগিয়ে টোপ তৈরি করছে। স্ন্যাপ এবং সুইফেল দুটোই এক ধরনের মাছ ধরার হুক। জেনেট নিজের বড়শিটা বাড়িয়ে দিয়ে বলল, আমাকেও টোপ তৈরি করে দাও না, আমি পারি না। শাইলাহ বিরক্ত হয়ে বলল, লিওকে বলো না। আরে লিও এবং নাইলের সুতো একসাথে প্যাচ লেগে গিয়েছে, এখন ওরা ওটা নিয়েই বসে আছে। মুখ গোজ করে বলল জেনেট। শাইলাহ ভ্রুকুচকে বলল, এরা করেটা কি? দুজনেরই সুতা একসাথে কিভাবে প্যাচ লাগতে পারে? তখনই এসিসিয়া শাইলোর পাশ ঘেঁষে দাঁড়ালো। মিনমিন করে বলল, অ্যাকচুয়ালি আমিও টোপ তৈরি করতে পারি না। শাইলাহ চোখ বড় করে কিছুটা উচ্চস্বরে বলল, হোয়াট দ্য হেল? আমাকে তোমরা পাইছোটা কি? ফ্রি বেইট মেকিং মেশিন? জেনেট অনুনয়ের স্বরে বলল, সাইলো, রাগ করছো কেন? আমরা তো এখানেই ফান করতে আসছি, তাই না? এসিসিয়া 2 হাত তুলে ধরে বলল, দেখো, আমি আমার ম্যানিকিউর করা নখও কেটে ফেলেছি। শাইলাহ ও জেনেট অবাক হয়ে তাকালো। আসলেই এসিসিয়া নিজের নখ কেটে ফেলেছে। শাইলাহ বিড়বিড় করে বলল, ওর এত সুমিত কিভাবে হলো? আরও বেশ কিছুক্ষণ পর সকলের টোপ তৈরি করা হলো। লিও ও নাইলের সুতাও ছাড়ানো সম্ভব হয়নি বলে ওরা সুতা কাটতে বাধ্য হয়েছে এবং নতুন করে টোপ তৈরি করেছে। সকলে এখন চুপচাপ পানিতে ছিপ ফেলে অপেক্ষা করছে। লিওর পাশে জেনেট, ওর পাশে নাইল, শাইলাহ, এসিসিয়া, লিমচু, ক্যারেট, এরপর মাহিন এবং তারপর রায়েদ। রায়েদের পাশে আবার রাবিট ও লেক্সি আছে। মাঝে মাঝে কারো টোপে টান পড়ছে এবং ছোট ছোট মাছ ধরা পড়ছে। কারো বেলায় আবার মাঝারি আকারের বা আরেকটু বড় মাছ ধরা পড়ছে। সকলেই বসে বসে এক অপরের সাথে গল্প করছে। মাহিন কখনো রায়েদের সঙ্গে কথা বলছে তো কখনো ক্যারেটের সাথে। রায়েদ হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা, আমাদের বাস্কেটবল টিমের কেউ ম্যাচ ফিক্সিং করেছে, এটা তুমি কিভাবে জানলা? মাহিন বিস্মিত দৃষ্টিতে রায়েদের দিকে তাকালো, বলল, তুমি কিভাবে জানলে? রাবিদের কাছ থেকে সে যাই হোক, তুমি বলো, এটা তুমি জানলা কি করে? ও, আমি যেদিন স্কুলে প্রথম এসেছি সেই দিনই জানতে পেরেছি। তুমি প্রথম দিন এসে এমন কি করেছো? আসলে ওই যে আমাদের স্কুলের সিক্রেট ট্রিটা,
ওখান থেকে একটা চিরকুটে ম্যাচ ফিক্সিংয়ের কনফেকশন পেয়েছিলাম এবং ওটা কিছুদিনের মধ্যেই রাখা হয়েছে। এটা মনে হওয়ার কারণ চিরকুটের ভাঁজগুলো একদম নতুন ছিল। রায়েদ বলল, এবং তুমি কোনো সিক্রেট রাখোনি? না, আমার তো তেমন রাখার মতো কোনো সিক্রেট নেই। তাই নাকি? আর তুমি সিক্রেট ট্রিটে কোনো চিরকুট রাখোনি বা কখনো নাওনি? প্রায় সময় স্কুল ছুটির পরও আমি থেকে যাই, তখন হাঁটতে হাঁটতে ওদিকে যাওয়া হলে চিরকুট নেই। তবে প্রায় সময় রাবিতের কনফেশনই হতে পারে। এমন সব ঘটনা ঘটায় আর কি বলবো। হ্যাঁ, আমি যখন চিরকুট নিয়েছিলাম নায়েলও এটাই বলেছিল। র্যাবিটকে নাকি কয়েকদিন পরপরই গাছে চিরকুট ঝুলাতে দেখা যায়। র্যাবিট রায়েদের অপর পাশ থেকে বলল, আমাকে কিছু বলছো? না, তোকে কেউ কিছু বলেনি। রায়েদ বলল। মাহিন বলল, আর তোমার সিক্রেট? তুমি কখনো কোনো চিরকুট রাখোনি? রেখেছি একবার, তবে সেটা অনেক আগের কথা, হয়তোবা 1.5-2 বছর আগে। মাহিন বলল, ও, যদিও গাছটা একটা ইন্টারেস্টিং জিনিস, তবে আর কখনো কোনো চিরকুট নেওয়াই হয়নি। তাই মানে তুমি ওই একটাই চিরকুট নিয়েছো এখনো পর্যন্ত? না, ওটার সাথেই আরেকটা নিয়েছিলাম, তবে ওটা একটু অদ্ভুত ছিল, একটা রহস্যময় কনফেকশন ছিল আর কি। মাহিন চিরকুটটার কথা ভাবতে লাগলো। সেটা গুছিয়ে বলাটাও একটা ব্যাপার। ভাবুক হয়ে বসে আছে, তখনই মাহিনের বড়শিতে টান পড়ল এবং ও চমকে উঠল। মনে হলো রায়েদের বলা ঘটনার মতো এই বুঝি পানিতে পড়ে যায়। তবে এমন কিছু হলো না। ওর বড়শির হ্যান্ডেল দ্রুত গতিতে ঘুরেই চলেছে এবং সুতা ছেড়ে যাচ্ছে। রায়েদ উত্তেজিত কণ্ঠে পড়ল, মানে কি লেখা ছিল? তাড়াতাড়ি ধরো হ্যান্ডেলটা। মাহিন হ্যান্ডেল ধরে উল্টে ঘোরাতে লাগলো। দ্রুত গতিতে ও উঠে দাঁড়িয়েছে। বড়শিটা তীর তীর করে কাঁপছে এবং ছিপটা এদিক ওদিক ছোটাছুটি করছে। সুতা টানতে টানতে কিছুটা কাছে এনেছে। তারপর ক্যারেট ওকে সাহায্য করলো পুরো ছিপ পর্যন্ত তুলে আনতে। ছিপটা উপরে তুলে আনতেই দেখা গেল একটা 9-10 ইঞ্চি ব্রুক টাউট মাছ। ওটা কাটাই আটকে ছটফট করছিল। মাছটার পেটের অংশটা লালচে এবং সারা শরীর কালচে রঙের, তার উপর ক্ষুদ্র হলদে ছোপ ছোপ দাগ। রায়েদ ওটা তাড়াতাড়ি ছাড়িয়ে বাকেটে রাখলো। মাহিন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর উৎফুল্ল কণ্ঠে বলল, ইয়া, অবশেষে আমি মাছ ধরতে পেরেছি। মাহিনকে হাসতে দেখে রায়েদ মনে মনে ভাবল, মাহিনের হাসিটাও কি সুন্দর, ওকে আরো বেশি করে হাসা উচিত। আরও বেশ কিছুক্ষণের মধ্যে অনেকেই কয়েকটা করে মাছ ধরে ফেলল। এসিসিয়া 3বার টোপ ছুটে গেল। তারপরও 3 ঘন্টা বসে থাকার পর 2টো মাছ ধরতে পেরেছে। যদিও একটা ক্যারেট ওকে সাহায্য করেছে ধরতে, তাতেই ওর শান্তি। মাছ ধরার সমাপ্তি টানল ওরা 12:30টার দিকে। সকলে এখন ছিপ তুলে নিয়ে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলো। বেলা বাড়ছে, সূর্য মাথায় চড়ে বসেছে, তবে মোটেও কারো গরম অনুভূত হচ্ছে না। তাপমাত্রা যে খুব একটা বেশি নয় এই অঞ্চলে। তার উপর বন জঙ্গলে ঘেরা এই জায়গায় পরিবেশ বেশ শীতল থাকে। মাউমেলের পানি থেকে স্বাদ মতো মাছ ধরার পর্ব শেষ। সকলে মাত্র মাঠে এসে পৌঁছিয়েছে। পেছনে আরো অনেকে এখনো আসছে বনের মধ্য দিয়ে। অন্যান্যরা ইতিমধ্যেই রান্নাবান্নার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। অনেকেই আবার ক্লান্ত হয়ে নিজ নিজ তাঁবুর ছায়ায় গিয়ে বসেছে। মাহিনের পায়ের ব্যথার কারণে ও বেশিক্ষণ হেঁটে বেড়ায় না। কিছুক্ষণ পরপর বিশ্রাম না নিলে অন্যরা ওকে চাপাচাপি করতে শুরু করে। মাহিন তাঁবুর কাছে এসে পৌঁছতেই ওকে জেনেট এবং শাইলোহ বসিয়ে দিয়েছে। এরপর ওরা মাছ নিয়ে বড় টেবিলগুলোর কাছে চলে গিয়েছে। মাহিনের মনে এক অভিভূত প্রফুল্লতা ও প্রশান্তি। রোদের কিরণে ঝলমল করতে থাকা চেনা অচেনা গাছগুলোকে এক দৃষ্টিতে দেখছে সে। ঠিক আকাশের দিকে চোখ তুলে তাকানো দায়। রোদের তেজে চোখ বুজে আসছে। হঠাৎ এসিসিয়া এসে মাহিনের পাশে বসলো। মাহিন চমকে উঠে সেদিকে তাকায়, বলল, হেই সিয়া, তোমার মাছ ধরা কেমন হলো? আমি যে মাছ ধরতে পেরেছি তাতেই আমি অসম্ভব খুশি। অ্যাটলিস্ট আমার বোনদের গিয়ে বলতে পারবো যে আমিও নিজের হাতে ধরতে পেরেছি। ও, তোমরা কয় ভাই বোন? 3, আমি মেঝো। ও, ভালোই তো। বাই দ্য ওয়ে, তুমি সাইলোর কথাই সত্যি সত্যি তোমার নখ কেটে ফেললা? শিয়াস রাগ করে হালকা হেসে বলল, ইউ নো হোয়াট, সবসময় ওভাবে থাকলে ভালো লাগে না। টু বি অনেস্ট, সাইলো খুব রুডলি
কথাগুলো বললেও আমার মনে হয়েছে যখন এখানে এসেছি তাহলে এনজয় করি। আফটার অল বাবা তো এখানে নেই। মাহিন কপাল কুঁচকে পড়ল। বাবা এখানে নেই মানে? উনি থাকলে কি হতো? শিয়া দীর্ঘশ্বাস ফেলে পড়ল। না কিছু না, বাবা এখানে থাকলে দুনিয়ার রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হতো। সেটাই বলছি যে আমি স্বাধীনভাবে এনজয় করতে পারবো। ও আচ্ছা, এমনিতে সাইলোর কথায় মাইন্ড করো না, ও সবার সাথে একটু খিটখিটে আচরণই করে, বাট ও আমাদের সবারই খুব ভালো ফ্রেন্ড। এমনিতে তোমরা সকলেই আমার কাছে নতুন, আগে তো কখনো তোমাদের সাথে ঘুরে বেড়ানোর সুযোগ হয়নি। তো হঠাৎ করে মানে এবার যে তুমি তোমার ফ্রেন্ডদের সাথে ক্যাম্প শেয়ার করলা না, তার কি কোনো বিশেষ কারণ আছে? ফট করে কথাটা বলে ফেলল মাহিন। তবে তা ঠিক হলো কিনা হলো সেটা ভাবার পূর্বেই শিয়ার ভ্রু কুঞ্চিত হলো। জিজ্ঞেস করলো, আমার এখানে থাকতে কি কোনো সমস্যা হচ্ছে? মাহিন তৎক্ষণাৎ বলল, না না না, আমি সেটা বলতে চাইনি। মানে এই যে বললা তুমি আমাদের তেমন ভাবে চিনোই না, তেমনি আমিও তোমাকে চিনতামই না, এবং তোমার আলাদা ফ্রেন্ড সার্কেল আছে, তাই ভাবলাম ওদের সাথে কোনো ঝামেলা হয়েছে কিনা। শিয়া ম্ল্যান হেসে বলল, না না, ঝামেলা হবে কেন? ওই যে বললাম না, বাবা আশেপাশে থাকলে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হয়। সকলেই আমার বাবার বন্ধু অর বিজনেস পার্টনারের মেয়ে বা এমন কিছু, তাই বাবার কথায় ওদের সাথেই মেলামেশা করি। নিজে থেকে যে একটা ফ্রেন্ডশিপ হয় সেটা আমার শুধু বিল এবং ম্যাটের সঙ্গে হয়েছে। এখন এখানে এসে চেয়েছিলাম একদম আমার ইচ্ছে মতো চলবো, এবং বিল ও ম্যাট দুজনই তো ছেলে, ওদের সাথে তো আর ক্যাম্প শেয়ার করতে পারি না, তাই এখানেই এসে ভিড়েছি। মাহিনের ওর কথাগুলো শুনতে খারাপ লাগলো, তাই নরম কণ্ঠে বলল, আমাদের দলটা খুব অদ্ভুত জানো। প্রথমে আমরা শুধু 5 জন ছিলাম, একজন করে আসে এবং আমাদের সাথে ভিড়ে যায়, এবং আমরা সকলেই সাদরে গ্রহণ করি। আরও 2 দিন আমাদের সাথে থাকলেই হয়তো তুমিও সকলের বন্ধু হয়ে যাবা। শিয়া হেসে বলল, থ্যাঙ্কস। তারপর বেশ কিছুক্ষণ ওরা দুজনেই নিশ্চুপ বসে রইল। অবশেষে শিয়া বলল, আচ্ছা মাহিন, তোমার কারো উপর ক্র্যাশ আছে? মাহিন চমকায়িত হলো, জিজ্ঞেস করলো, কি ক্রাশ মানে হঠাৎ এমন প্রশ্ন? না এমনি জিজ্ঞেস করছি, সকলেই তো কেউ না কেউ থাকে, তোমাকে খুব অন্যরকম লাগে তো, তাই তোমার ক্রাশকে হতে পারে জানতে ইচ্ছে করছিল। মাহিন ইতস্তত করে বলল, রবার্ট প্যাটিনসন। শিয়া হেসে বলল, আমি নর্মাল ক্রাশের কথা বলছি। আমি জানি তো, কিন্তু আমার কোনো নর্মাল ক্রাশ নেই, তাই কি করব? মানে কেউই না, লাইক একদম লিটল ক্রাশও নাই কারোর ওপর? মাহিনের মনের গভীরে চলছে অন্য রকম কথা। ভাবছে, কাকে পছন্দ আমার একটু হলেও ভালো লাগে বলা যায় রায়েতকে। না না, ওইটা জাস্ট রহস্যময় হওয়ার কারণে ওর প্রতি বেশি কিউরিওসিটি কাজ করে। কিন্তু রায়েদের মুখটাই সবার আগে চোখে কেন ভেসে উঠল? সুন্দর মানুষের প্রতি সবারই অ্যাট্রাকশন থাকে, এটাই স্বাভাবিক। মাহিন, শিয়ার ডাকে ভাবনার গভীর চালটা ছিঁড়ে গেল। বাস্তব দুনিয়ায় ফিরে এসে মাহিন বলল, না আমার মনে হয় না। আমি না যাকেই দেখি তখনই ভেবে নিই ও জাস্ট ফ্রেন্ড, ও জাস্ট ফ্রেন্ড, ও জাস্ট ফ্রেন্ড। ও মাই গড, আমি তো ভাবলাম রায়েত তোমার ক্রাশ। মাহিন অপ্রস্তুত হলো। যেই ভাবনাগুলো কয়েক মুহূর্ত আগেই ভেবে আসলো সেটাই শিয়া ধরে ফেলল। সকলেরই কেন মনে হয় রায়েতকেও পছন্দ করে? এমন বিশেষ কিছু কিও করে ফেলেছে নাকি? নিজের ভাবনাগুলো হঠাৎ তালগোল পাকিয়ে গেল। আসলেই রায়েতকে পছন্দ হয়ে থাকতে পারে, ভাবনাটা মাথায় খুঁটি গেড়ে বসতেই হালকা গোলাপি রং ছড়িয়ে গেল গাল ভরে। এসেসিয়া সেটা খেয়াল করলো না। সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ ওর মাহিনের দিকে নয়। অবশেষে মাহিন কিছুটা অপ্রতিভ কণ্ঠে বলল,